সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, যেখানে কথা বলি আমরা সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পেশায় বিচারক হিসেবে তিনি আছেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের। তিনি আসিফ বাবু। চলুন দর্শক আমরা চলে যাই আসিফ বাবুর কাছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা তো অনেক চলছে, বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন, আবার শেখাচ্ছেন সবাইকে, জি তো সবকিছু নিয়ে আসলে কিভাবে সময়টা কাটছে? আসলে আমার প্রফেশনালি এখন আমি তো বডি বিল্ডিং এর সাথে জড়িত। হুম, আর প্রথমে তো আমার শখের বসে ছিল, তো আমি ন্যাশনাল লেভেলে ছিলাম 2018 পর্যন্ত আমি প্লেয়ার ছিলাম জাতীয় খেলাঘর বডি বিল্ডিং এর। শুরুটা হয় কিভাবে? আমার শুরুটা আমি অ্যাকচুয়ালি ক্রিকেট প্লেয়ার ছিলাম ছোটবেলায়, আচ্ছা, হ্যাঁ সেকেন্ড ডিভিশনে খেলতাম। তো ওখান থেকে একটা সময় যায় যখন আমি ফিট ছিলাম খেলাধুলা নিয়ে। এটা কত বছর আগে বা বয়সটা কেমন ছিল? আর তখন আমার আমি ভার্সিটি লেভেল যখন ছিল ওই হুম, সময়কার। আচ্ছা তো দেন ওখান থেকে আমি ডাইভার্ট হয়ে মিউজিক করাতে চলে যাই ওইখানে। আচ্ছা, একটা লং টাইম আমার মিউজিক করা হয়। হুম তো হুম ওই মিউজিকের ফাঁকে ওটা তো কোনো টাইম টেবিল থাকে না, হুম হুম যেহেতু রাতে করা হয় প্র্যাকটিস শো। হুম, তো ওই অবস্থায় আমার ওয়েটটা গেইন হয়ে যায়, আমি 100 আচ্ছা প্লাসে চলে যাই আর কি। আচ্ছা, তো একটা ফিট বডি যারা থাকে ওরা যখন এটার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা ওদের একটু লাগে হুম হুম যে হুম। কি হলো না হলো। এবং তো শারীরিক অসুস্থতা যেমন মানসিক অসুস্থতা লাগে, হুম, তেমন শারীরিক ভাবে অসুস্থ ফিল হয়। জি। তো দেন ওই ফিটনেসটা আনার জন্য আমি হুম পরে ইনভলভ হলাম জিমে। তো ব্যায়াম করা শুরু করলাম। এই হুম ফিটনেস ব্যায়াম করতে করতে একটা লেভেলে যখন আমার বডির মাসল গেইন করলো, হুম তখন আমার আশেপাশে যারা ছিল, ছোট ভাইরা ছিল, ওরা ন্যাশনাল প্লেয়ার, ওরা পরে বললো যে আপনি তো বডি বিল্ডিং কম্পিটিশন করতে পারেন, হুম হুম যে হুম কন্ডিশন আছে। তো ওখান থেকে আমার শুরু কম্পিটিশন ফার্স্টে করা, দেন হুম আস্তে হুম। আস্তে ন্যাশনাল লেভেলে মিস্টার বাংলাদেশ, মিস্টার ঢাকা সব কিছুই আচ্ছা খেলা আচ্ছা হয়েছে। তো 2018 পর্যন্ত আমি বাংলাদেশে বডি বিল্ডিং কম্পিটিশন করলাম। হুম 2019 থেকে আমি বিচারকের দায়িত্বে আসলাম। তো আচ্ছা বিচারকের দায়িত্বে আসার আগে অনেকগুলো ধাপ পার হতে হয়। সেগুলো ফেডারেশনের আন্ডারে হওয়ার পরে আমি সার্টিফিকেট আমাকে দেওয়া হয়, হুম হুম হুম। সেটা ফেডারেশন থেকে। আর সার্টিফাইড জাজ আপনি হিসাবে, সার্টিফাইড হচ্ছে বিচারক? জি। তো বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনে যারা বিচারক, যারা এই বিভিন্ন কম্পিটিশনে বিচার কাজ করে, হুম এরা হুম প্রত্যেকে সার্টিফাইড। কারণ সার্টিফিকেট ছাড়া আপনাকে বিচারকের আসনে কেউ বসতে দিবে না, হুম হুম যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান। হুম হুম হুম। আচ্ছা, তো বিচারকের দায়িত্ব আসলে কেমন, কি দেখে একজন বডি বিল্ডারের স্কোর দেন? আমাদের ফার্স্ট লেভেল হলো যে আপনার বডির মাসল লেভেলটা কি পর্যায়ে আছে একটা বডি বিল্ডারের। হুম ওখানে যেমন পার্টিসিপেট যারা করতে আসে তাদের হুম সংখ্যা থাকে 30 জন, 40 জন, হুম 50 জন থাকে। ওখান থেকে হুম মাসল লেভেল যায়। দেন তার বডিতে ফ্যাট লেভেল, হুম ওয়াটার লেভেল কি আছে। হুম তারপর আসে সেপারেশনগুলো, মাসলের সেপারেশন। দেন আপনার ফুল বডির যে একটা মাসল ব্যালেন্স আছে, হুম হুম হ্যাঁ লোয়ার আপার হুম প্রত্যেকটা হুম। ব্যালেন্সের উপরে একটা মার্কিং মানে আছে। লাইক সায়েন্স আমি অবশ্যই। বলবো। আর এটা তো দেখার বিষয়, যে সৌন্দর্য, হ্যাঁ, হ্যাঁ বডিটা সেটাই। হলো টোটালটা আচ্ছা, একটা এই সৌন্দর্য। পুরাটা মানে নিজেকে তৈরি করতে কত সময় লাগে, কত বছর লাগে? একটা ন্যাশনাল লেভেল বডিতে যেতে হলে মিনিমাম 4 থেকে 5 বছরের একটা সময় দিতে হয়। বাট মানে একটা একভাবেই দিতে হবে না ব্রেক আছে এখানে? ব্রেক মাঝে সে রেস্ট নিতে পারে। হুম হুম বছরে হুম সারা বছরে আসলে চর্চা থাকতে হয়, হুম তারপরে হুম মাঝে মাঝে 1 মাস 15 দিন একটা ব্রেক, তারপরে হুম হুম কিন্তু গেমের আগে মিনিমাম 3 মাস তার টোটাল একটা হুম ট্রেনিং এ থাকতে হয়, গেম হুম প্রিপারেশন যেটাকে বলে। হুম 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 হ্যাঁ, আর আপনার পোজিং এর বিষয় আছে, যখন স্টেজে যায় তার একটা পারফরম্যান্স, কনফিডেন্স, হুম এই হুম জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ হুম আমরা যখন কম্পিটিটর আসে তার মধ্যে যারা হুম হুম ফ্লেক্স করতে হুম পারতেছে, হুম নিজেকে উপস্থাপন করতে পারতেছে, হুম। মাসল বেশি, বাট সে এখন প্রেজেন্ট করতে পারলো না। আসলে এটা মনে হয় সেক্ষেত্রে অভিজ্ঞতার উপরেও না, ডে অবশ্যই বাই ডে তো সে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলে নিজের হ্যাঁ, জায়গায়। আর ওখানে শিক্ষণীয় অনেক বিষয় আছে, ট্রেনিং এর হুম, বিষয় আছে। তার আচ্ছা। যদি ট্রেনার যদি
ওইভাবে তাকে গড়ে তুলতে পারে হুম। দক্ষতার উপরে, তার তখন মানে সে একজন দক্ষ ট্রেনার দরকার। অবশ্যই অবশ্যই একটা না দক্ষ হলে আসলে ট্রেনার আপনাকে মানে গোছায় সেভাবে সাজাতে পারবে না, সাজাতে পারবে না। না কিংবা আপনি হলে নিজে এককভাবে কিন্তু এটা সম্ভব না, না। এটা হ্যাঁ, কখনোই সম্ভব না। কারণ কারণ আপনার এগুলো ভুলটা তো আপনি নিজে দেখতে পারতেছেন হ্যাঁ, না। এখানে তো অনেকগুলো ব্যাপার আছে। যেহেতু মাসল এইটা ওইটা মানে একটু ১৯-২০ হলে কিন্তু মানে একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। জি জি সো অবশ্যই। অবশ্যই একজন দক্ষ ট্রেনার দরকার। জি, তো এই ট্রেনার গুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে? এটার কি কোনো ইনস্টিটিউট আছে? আমাদের এদিকে আসলে ইনস্টিটিউট নাই। আমরা যারা জিমের সাথে জড়িত আছে তারা দেখা হুম, গেছে কেউ যারা পার্টিসিপেট করতেছে একটা হুম, হুম, পর্যায়ে যায়, সে যখন একটা অভিজ্ঞতায় চলে যায় হুম, গেম হুম, করতে হুম, করতে, হুম, তার নিজস্ব তো একটা নলেজ আছে। দেন হুম, বাইরের যারা বডি বিল্ডার আছে হুম। ওদের অনেক এটা কি কিছু বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসে এরকম? বাইরের প্রশিক্ষণও অনেকে আছে। মানে হ্যাঁ, সার্টিফাইড জাজ হতে গেলে আসলে কি কি কোয়ালিফিকেশন তার লাগবে? সার্টিফাইড জাজের বিষয়টা হলো আপনার হুম, এক বডি বিল্ডিং এর সাথে রিলেটেড তো অবশ্যই থাকতে হুম, হবে। হুম, আর আপনার গেমগুলোর যে বিষয়গুলো আছে তার পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো বুঝতে হবে। হুম, আর বাংলাদেশে যে সিস্টেমটা, হুম, আইবিবি তো মূল সারা ওয়ার্ল্ডে। তো বাংলাদেশের যে বিষয়টা হলো যে প্রথমে আপনাকে একটা দিবে ফার্স্ট লেভেলে যে বসা, সে পিছন থেকে তাকে করবে, জাজমেন্টের একটা সুযোগ দিবে, বাট তার মার্কগুলা কিন্তু তখন ওখানে অ্যাড হবে না। হুম, তো ওটা করার পরে দেন যখন দেখবে যে হ্যাঁ সে এটা একটু এক্সপিরিয়েন্স নিছে, হুম, তারপরে তাকে ফ্রন্টে নিয়ে আসবে। হ্যাঁ, হুম। অভিজ্ঞ জাজের সাথে বসাবে, অভিজ্ঞ জাজের সাথে বসানোর পরে যখন দেখবে যে তার এক্সপিরিয়েন্স আরো গেদার করতেছে, দেন তাকে একটা মূল জায়গায় নিয়ে আসবে। দর্শক, কোনো কিছুই কিন্তু এত সহজ না। আমি মানে খুব চিন্তা করছিলাম উনি যে বলছিল এগুলো নিতে পারছিলাম কিনা। কারণ ৩ থেকে ৪ বছর কিন্তু এখানে সময় দিতে হবে। আর প্রতিনিয়ত ট্রেনিং এর মধ্যেই থাকতে হবে এবং দক্ষ ট্রেনার লাগবে। এবং এই যে শারীরিক ব্যায়ামগুলো এগুলো আসলে পুরা সায়েন্স। সো এটার জন্য অনেক সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আর মানসিক শক্তি যেটা যেটা ভাইয়া বললেন যে আসলে মানসিকভাবেও তাকে কিন্তু সামর্থ্য মানে মানসিকভাবে তাকে স্বাবলম্বী হতে হবে। যেমন শারীরিকভাবে সে ফিট থাকবে সেভাবে মানসিক। কারণ ৩টা বছর ৪টা বছর যাবার পরে সে কিন্তু একটা রেজাল্ট পাবে এবং এই যে উনি যে বিচারকের আসনে আছেন এবং বিচারক হওয়া কিন্তু এত ইজি না, যেটা আমরা বুঝলাম। আসলে বডি বিল্ডিং নিয়ে তেমন আমাদের কোনো আলোচনা ওইভাবে আমরা নরমালি করি না। বাট উনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে এটা একটা অনেক বড় সেক্টর এবং খুবই হার্ড ওয়ার্ক এখানে করা লাগবে এখানে টিকতে গেলে এবং সেই লেভেলে চলতে হবে। না হলে তার এইখানে কোনো জায়গা নেই। সো হার্ড ওয়ার্কিং যারা করেন, হার্ড ওয়ার্ক করতে চান যারা, তারা অবশ্যই এখানে আসতে পারেন। এবং উচ্চতা কেমন হতে হবে? আসলে এখানে ক্রাইটেরিয়াটা কি? না, উচ্চতা না, এখানে ওয়েট এখানে বেসিস আছে। হ্যাঁ, ওয়েটের আপনার ওজন ভিত্তিক খেলাটা হয়। হুম, তো বাংলাদেশে যেমন আমরা লাস্ট যেটা ন্যাশনাল হয়েছে হুম, ওখানে 13টা ক্যাটাগরি ছিল। তো হুম, ওপেন বডি বিল্ডিং যেটা, সেখানে ছিল 8টা ক্যাটাগরি হুম, বিভিন্ন ওয়েটে। আর 3টা আপনার ম্যান ফিজিক যেটা হয়, আর একটা ছিল মাস্টার্স। মাস্টার্স মানে 40 প্লাস যাদের এজ, ও ওদের আচ্ছা, জন্য একটা আচ্ছা, ক্যাটাগরি ছিল। আর আচ্ছা, 2019-এ আমরা প্রথম বাংলাদেশে শুরু করি, সেটা হলো নারী এদের জন্য বডি বিল্ডিং প্রতিযোগিতা, যেটা আচ্ছা, ওমেন্স আচ্ছা। ইভেন্ট বলে আমরা হুম, একটা হুম। টাইটেল এখানে কি দিয়েছিলাম। বয়সের কোনো এখানে সীমাবদ্ধতা কোনো আছে? বয়সের সীমাবদ্ধতা নাই। ওপেন বডি বিল্ডিংটা ওজন ভিত্তিক, হুম, আর ম্যান ফিজিক্স যেটা হয় ওটা হলো আপনার হুম, উচ্চতা ভিত্তিক। হুম, হুম, আর ওই বয়স বলতে ওই যে 40 প্লাস যেটা মাস্টার্স, হুম, যারা মানে করেন প্রাক্তন খেলোয়াড় হুম। কিংবা আর মিনিমাম বয়স আসলে কেমন হতে হবে? যদি কেউ আসতে চায়? মিনিমাম বলতে আসলে কোনো কথাই নেই। অ্যাকচুয়ালি বডি বিল্ডিংটা শুরুই হয় আপনার 18, 20, 19 মানে বছর থেকে আর কি। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে হ্যাঁ, আসতে পারবে। সেটাই নারী ও হ্যাঁ। পুরুষ উভয়ই আসতে জি। পারবে। আচ্ছা, তো আমি জানতে চাচ্ছি যে আমাদের মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বডি বিল্ডিং এর মানে ইয়েটা কেমন? অবস্থাটা কেমন? বর্তমানে অবস্থা আল্লাহর মতে ভালো আছে, কারণ আমরা হুম, প্রথম দিকে একটা স্ট্রাগল লাইফ হুম, আমাদের টাইম গেছে, সেটা হলো 2012-13 পর্যন্ত। দেন 13 হুম। পর থেকে আধুনিক বডি বিল্ডিংটা বাংলাদেশে ইন করে। হ্যাঁ ১৩ হ্যাঁ, 13 আচ্ছা। থেকে ইন করে সেটা আস্তে আস্তে ২৫ পর্যন্ত এখন অনেকটা আপডেট হয়েছে। অনেক আপগ্রেড। আমরা ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। আর আচ্ছা। শুধু ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট না, যেটা সাউথ এশিয়া কাপ যেটা হয়েছিল 2018-তে, ওখানে বাংলাদেশের পজিশন ছিল এই সেকেন্ড। হুম, হ্যাঁ, আর আমাদের অ্যাচিভমেন্ট বলতে আমরা 7টা পদক তখন পাই, তার মধ্যে 3টে ছিল স্বর্ণ হুম, আর হুম। 4টা ব্রোঞ্জ আর সিলভার মিক্স। বাহ! ওটা আমাদের সবচেয়ে চমৎকার। বড় অ্যাচিভমেন্ট ছিল। কংগ্রাচুলেশন। দেন বাংলাদেশের যেটা বডি বিল্ডিং এর হুম, সবচেয়ে বড় যে জিনিসটা আছে, ওটা আইএফবিবি প্রো একটা টাইটেল আছে। হুম, হুম, হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনাল বড় টাইটেল বডি হুম, বিল্ডিং এ।
তো ওআইবিবি প্রোর টাইটেলটাও আমাদের একজন বডি বিল্ডার বর্তমানে তামিল হুম, আনোয়ার হুম, ও হুম, পেয়েছে, যেটা আমাদের এই সুনামের ঝুড়িতে আছে আর হুম, কি হুম, এই হুম। জিনিসটা। তো ডায়েট ডায়েট ডিসিপ্লিন কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আসলে দুইটাই দরকার। হুম, কারণ আপনি যদি বডি বিল্ডিং যারা করে হুম, প্রফেশনালি তারা একটা ডিসিপ্লিন লাইফে থাকে। সেটা বলতে হুম, আপনার হুম। ঘুমটা একটা পর্যাপ্ত তার টাইমিং থাকে ৭ থেকে ৮ ঘন্টা। তার আচ্ছা, দিনের খাবারের হিসাবটা থাকে দিনে ৬ বেলা। তো ৬ ৬ বেলা বেলা। একটা টাইম আছে তার, ওই টাইম মানে ভাগ এটা করে কি ২ নেয়। ঘন্টা পর, পর না ৩ ৩ ঘন্টা ঘন্টা পর, এরকম পর ঠিক কিছু? আছে? ও হ্যাঁ। ৩ ঘন্টা তো পর, পর। ওই ৬ বেলা যে খায় ওটার পরিমাণও তার একটা লিমিট করা। যে হ্যাঁ, আমি এই লিমিট পরিমাপটা পর্যন্ত দেয়া যে এটা যে এই আমার প্রোটিন মানে থাকবে এই এই লেভেল, ওজনটা এবং এই হুম, লেভেলে আমার কার্বোহাইড্রেট থাকবে হুম, হুম, ওইরকম। হুম, তো এটা একটা ডিসিপ্লিনে চলে যায়। হুম, হ্যাঁ, হুম, তারপরে ওয়ার্কআউটের যে বিষয়টা হুম, আছে, হুম। ব্যায়ামের ওটার একটা টাইমিং আছে। এটা কোন সময়? হ্যাঁ, এটা মর্নিং আর ইভিনিং ২ টা বেলাতেই হুম। যারা নরমালি আর করে কেউ যদি প্রফেশনালি। মানে ফাস্টিং এর টাইমে কি হয়? রোজার সময়? হ্যাঁ, রোজার সময় যে বিষয়টা থাকে আসলে রোজা তো অনেক বড় একটা পাওয়া আমাদের। হুম, তো সেই সময়টা আসলে আ ইফতারের পর থেকে যারা হুম, প্রফেশনালি করে ওরা হুম, লোডিং এ থাকে। ইফতারের পর থেকে অল্প, অল্প খাওয়া দিতে থাকে। হুম, 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 সেটা সে যত পর্যন্ত না ঘুমায়। হুম, হুম, বাট বাকি সময়টা সে রোজাই রাখে। হুম এবং বেশিরভাগ এক্সারসাইজ? আর এক্সারসাইজ বিষয়টা তখন সকালে অনেকে করে অল্প হালকা আকারে। হুম, আর আপনার সেটা যে সন্ধ্যার পরে গিয়ে হেভি ওয়েট যারা হেভি লিফট আচ্ছা, করে, আচ্ছা। তারপরে ওই হুম, হুম, সময়টা আমরা অনেকটা একটু রেস্টেই থাকি হুম, বছরের ওই টাইমটায়। হুম। আপনি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেছেন? না, আমি আন্তর্জাতিকে করিনি কারণ আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি আ ওইভাবে আন্তর্জাতিকে বিচারক নেওয়া হয় না। হুম, তারপরেও হুম, আমাদের বাংলাদেশ থেকে ২ বার আন্তর্জাতিকে এখান থেকে টিম গিয়েছিল। হুম, হুম, তো এটা সে আগের কথা, বিষয়টা ছিল আমার আগের। হুম। তো আচ্ছা আপনার হ্যাঁ, আসার আগে? হ্যাঁ। তারপরে আচ্ছা, আর কি এরপরে আর এরপরে হয়নি। এই এ এখন ধরনের পর্যন্ত সুযোগ কেউ এখনো হয়ে ওঠেনি কিন্তু কিন্তু ফিউচারে ভবিষ্যতে হবে হ্যাঁ, যদি ইনশাআল্লাহ। ওইভাবে হুম, উদ্যোগ নেয় তাইলে অবশ্যই যাওয়া হবে হ্যাঁ। ইনশাআল্লাহ। বাংলাদেশী প্রতিযোগীদের সবচেয়ে বড় দুর্বলতা কোন জায়গায় আপনার মনে হয়? সবচাইতে বড় দুর্বলতা যেটা ফেস করে সেটা হলো আর্থিক বিষয়টা। হুম, কারণ আমার হিসাবে আমার দেখা মতে যে বডি বিল্ডিং হলো সবচেয়ে এক্সপেন্সিভ একটা ইভেন্ট। যেটা অন্য খেলাতে এত খরচ হুম, হুম, হয় হুম, না। কারণ আপনার সারা বছর একটা হুম, ডায়েট লাগে। তারপরে গেমের আগে যে প্রিপারেশন ওখানে আপনার মেডিসিন থেকে নিয়ে ট্রেনিং থেকে নিয়ে হ্যাঁ, একটা ভালো অঙ্কের যেমন একটা ইন্টারন্যাশনাল লেভেলের যদি কম্পিটিশন আমাদের অল্প সীমিত আকারেও করতে হুম, গেলেও ৳৫,০০,০০০ লাগে। হুম, তো হুম, হুম। এখানে তো সবাই তো আর বড়লোক না আমাদের, ঠিক না আছে? অবশ্যই। আ যারা আছে যে নিজের আর্ন করে ওদের জন্য খুবই কষ্টকর। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যেটা আমার একটা পরিকল্পনা যদি আমি সুযোগ পাই কখনো হুম, ফেডারেশনের দায়িত্ব নিয়ে তো ওই সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেয় যে আমরা বছরে ৫ টা কিংবা ৭ টা বডি বিল্ডার নিলাম। হুম, সরকারিভাবে তাদের সারা বছরের একটা অ্যামাউন্ট দিয়ে হুম, হুম, তাদের সহায়তা তখন দেখা যাবে যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বডি বিল্ডার বাইরে ইন্টারন্যাশনাল আরো হুম, ভালো হুম। রেজাল্ট তখন করবে। আগ্রহ বাড়বে মানুষের। অবশ্যই বাড়বে। হুম, কারণ হুম, আমাদের পৃষ্ঠপোষকতা ওইভাবে নাই প্লেয়ারদের। তারা হুম, নিজেরাই নিজে আর্ন করতেছে, নিজেরটা নিজে চেষ্টা আগে বাড়ে। হ্যাঁ, ওই হুম, ক্ষেত্রে কিন্তু বডি বিল্ডারের পিছনে দাঁড়ানোর মতো কেউ নাই। আর হুম, আসলে এই জিনিসটা আমাদের রাষ্ট্রীয়ভাবে ওইভাবে প্রচার নাই কিংবা হুম, ওইভাবে ওই নলেজটা নাই। হুম, তো হুম। আমার মনে হয় যে এটা যদি আগে আসে জিনিসটা তাহলে খুবই যে ভালো হয়। প্লেয়ারদের পিছনে হুম। পাশে দাঁড়ায় আর্থিক ইটা, তাহলে আমার মনে হয় প্লেয়ারটা আরো অনেক ভালো ডেভেলপ করবে। আচ্ছা স্টেরয়েড ব্যবহারের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? স্টেরয়েড বিষয়টা হলো বডি বিল্ডিং মানে স্টেরয়েড। প্রফেশনাল বডি বিল্ডিং যেটাকে বলে। হুম, হুম। প্রফেশনাল বডি বিল্ডিং মানে স্টেরয়েড সেটা সারা বিশ্বে। কিন্তু এর হ্যাঁ? মাত্রাটা তো কেমন? এখন স্টেরয়েড নেওয়ার বিষয়টা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব যে হুম, আপনি যদি একটা আন্তর্জাতিক লেভেল কিংবা জাতীয় লেভেলে থাকেন তখন স্টেরয়েডটা আপনার প্রফেশনালি ভাবে নিতে হবে। কিছু করার নাই। হুম, হ্যাঁ? কিন্তু যদি ওই লেভেলে আপনি না যান তাহলে স্টেরয়েড থেকে ১০০ দূরে থাকাটাই আপনার উচিত। হুম, কারণ হুম। এটা পার্শ্ব একটা প্রতিক্রিয়া ডেঞ্জারাস একটা আছে। খুবই হার্মফুল হুম, আর শারীরিকভাবে। আর এটার ডোজিং এর একটা বিষয় আছে যে আপনি হুম, যে হুম, ঠিক আছে আমি প্রফেশনাল লেভেলে গেলাম বাট আমার এটা অভিজ্ঞতা নাই। যদি ওরকম অভিজ্ঞ কোনো ট্রেনার কিংবা হুম, 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 অ্যাডভাইজারের মাধ্যমে যদি না নেন তাহলে আপনি হুম। বিশাল একটা ক্ষতির মুখে পড়ে ক্ষতির যাবেন। মুখে পড়ে তো এটা যাবে। ডোজিং আছে, এটার হুম, লেভেল আছে কিংবা একটা হুম, টাইমিং আছে। ও হুম, হিসাবে আপনার এটা হুম। তখন নিতে হয়। তো নারী বডি বিল্ডারদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনার মনোভাবটা কি তাদের বিষয়ে? নারী বডি বিল্ডার আমরা ২০১৯ এ যখন এটার ১ম ইটা করি তো আমাদের এখন কিন্তু অনেক মেয়ে জিম করতেছে।
হুম। বাট ওদের কোনো প্ল্যাটফর্ম নাই যে ওর এই চেষ্টা কিংবা যে সময়টা যে দিচ্ছে, যে মানে ওরা কষ্টটা আসলে করতেছে, ওই করবেটা জায়গাটা কি দাঁড়াবে, জায়গাটা ওই নেই। জায়গাটা ছিল প্ল্যাটফর্মটা না। তৈরি হ্যাঁ, ওই হয়নি। জায়গাটা আমরা একটা তৈরি করে দিছি। তৈরি করার পরে হুম, আমাদের অনেক নারী বডি বিল্ডার বেরিয়ে আসছে এই পর্যন্ত। হুম, অনেক হুম, ভালো, ভালো বডি হুম, বিল্ডার বেরিয়ে আসছে। ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের নারী বডি বিল্ডার কিন্তু পার্টিসিপেট করেছে। আচ্ছা। চিটাগাং এর মৌ যেটা, মৌ, হ্যাঁ, ওর নাম। আচ্ছা, আচ্ছা। তো আর এখন তো আরো আরো অনেক ভালো প্রতিযোগী তৈরি হয়েছে। তো তো ভব- আগামীতে হয়তো আরো ভালো করবে। আরো ভালো করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফেডারেশনের কি ধরনের পরিকল্পনা আছে? ফেডারেশনের ভর্তি, আমরা তো প্রতিনিয়ত একটা করে নতুন উদ্যোগ আমাদের আসে। তা এখন এবছর যেটা ফার্স্ট টাইম আমাদের ইন্ট্রোডিউসিং হলো সেটা হলো যে আমরা এই আপনার ইন্টার ভার্সিটি একটা কম্পিটিশন লাস্ট মান্থে হুম, আমাদের চলে গেল। তো এটা ছিল না হুম, বাংলাদেশের বডি হুম, বিল্ডিং, এটা যোগ যোগ ছিল না। তো ভার্সিটি লেভেলে আমরা একটা কম্পিটিশন আয়োজন করা হয়েছে। তো এখানে ভালো একটা সাড়া হয়েছে। যে ভার্সিটি লেভেল মানে হলো আপনার একদম নিউ কামার যারা, ওদের জন্য স্টুডেন্ট লেভেল থেকে। হুম, হুম, তো ওখান থেকে এখন শুরু হয়েছে, এরা আস্তে আস্তে ডেভেলপ করবে, এরা হুম, আরো হুম, আগে বাড়বে। হুম, তো আর আরেকটা বিষয় হয়েছে যে জেলা ভিত্তিক যে খেলাগুলা, আমরা জেলা ভিত্তিক খেলা খেলা ওইভাবে ছিল না। হুম, হুম, আমরা মনে করেন কক্সবাজার, তারপর বিচ কন্টেস্ট, তারপরে মিস্টার বরিশাল, মিস্টার চিটাগং, হুম, জেলা ভিত্তিক এগুলো আমরা প্রসার করার চেষ্টা করতেছি। হুম, এটা আরো অন্যান্য সাইড যাবে ডিস্ট্রিক্টে। তো ওগুলো যখন কাভার হয়ে যাবে তখন আমাদের বডি বিল্ডারের সংখ্যা আরো বাড়বে। হুম, হুম, হুম। তো আপনি নতুনদের কোন ভুলগুলো না করার পরামর্শ দিবেন? নতুনদের সবচেয়ে বড় জায়গাটা হলো বাংলাদেশে যে জিনিসটা এখন সমস্যাটা, যে আমরা খেলার পরে আসলে নিজেকে অনেক কিছু বলে ফেলি কিংবা করি। হুম। আসলে সব জায়গাটা হলো একটা ধৈর্যের বিষয় থাকে। না, অবশ্যই হ্যাঁ, একদিনে আর তার হয় না। একদিন হয় না। আর সবাই মিলেই কিন্তু একটা সেক্টর, হুম। সেটা প্লেয়ার হোক, বিচারক হোক, মানে সংগঠন হোক। বড়দের হ্যাঁ, সম্মানটা বড়দের জায়গায় হ্যাঁ, রাখতে হবে সেটা। সবাই মিলে একটা, ছোটদেরও কিন্তু সম্মান আছে, সেটাও বড়দের দিতে অবশ্যই। হবে। তো মানে যার যার জায়গা থেকে সে ভালো হ্যাঁ, ওই থাকবে। জায়গাটায় ধৈর্য নিয়ে সবাইকে আগে বাড়তে হুম, হবে। হুম, সবাই সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। হুম, হুম, আর নতুন যারা আছে তারা যদি হুম, একটা বিনয়ের সাথে ধৈর্য ধরে যদি নিজেকে হুম, ওইভাবে তুলে ধরে, আর তার পজিশনটা, তার লেভেলটা এমন জায়গায় নিয়ে যায় যেখানে আর কোনো প্রশ্নই থাকবে না তাকে হুম, নিয়ে। হুম, হুম, হ্যাঁ, যে তাকে বিট হুম। করার মতো কি। বিচারক হিসেবে কখন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হয়েছিল? আমরা যখন ন্যাশনাল কম্পিটিশনটা আসলে বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ এখানে সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এখানে হুম, অংশগ্রহণ করে ওই লেভেলটা। হুম, হুম, তো যখন একটা প্লেয়ার কিংবা দুটো প্লেয়ার পাশাপাশি আসে যে একদম 19-20 খুব হুম, হুম, ক্লোজ, ওখানে ডিসিশনটা খুবই হুম, ক্রিটিক্যাল হয়ে যায়। কারণ এরা যারা টপ লেভেলে আসে, এরা কিন্তু সবাই অভিজ্ঞ। হুম, আর সবাই অনেক দিন ধরে সাধনার মাধ্যমে কিন্তু নিজেকে তৈরি করে নিয়ে আসছে। হুম, 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 তো ওই সেক্টরে অ্যাকচুয়ালি অনেক কিছুই দেখার বিষয় থাকে, হুম, পোজিং থেকে নিয়ে হুম, এইগুলো থাকে, আপনার লেভেলগুলো। তো তারপরে আমরা চেষ্টা করি যে যতটুক যে যোগ্য তাকে হুম, সেটা দেওয়ার। অবশ্যই। তো আমরা কিন্তু কথা বলতে বলতে টক উইথ নাহারের হচ্ছে র‍্যাপিড ফায়ার সেগমেন্টে চলে এসেছি। আপনি জি, প্রস্তুত আছেন তো? জি। এক কথায় উত্তর আমরা দিব। ডাম্বেল না বারবেল? বারবেল। প্রিয় ব্যায়াম কোনটি? লেগস। জিম না ফিটনেস ট্রেনিং সেন্টার? ফিটনেস ট্রেনিং সেন্টার। প্রোটিন না কার্ব? প্রোটিন। হ্যাঁ, এটা তো জানি। প্রিয় বডি বিল্ডার দেশি বা বিদেশি? দেশি বলতে তো আমার কাছে আমি। আর ইয়েস, হ্যাঁ, বিদেশি সেরাদের বলতে সেরা। রনি কোলম্যান, আচ্ছা। লিজেন্ড বডি বিল্ডার। কার শরীর দেখে অনুপ্রাণিত হয়েছেন? আমি আসলে কারোটাই ফলো করিনি, আমার নিজের চেষ্টায় নিজেকে নিজেরটা। তৈরি করছি। বডি বিল্ডিং না হলে কোন পেশায় যেতেন? আমার আরেকটা বিজনেস আছে, আমি পারফিউম কেমিক্যালের বিজনেস করি। আচ্ছা, তো ওইটা পাশাপাশি সময় দেওয়া হয়। যদি আমি এদিকে সময় না দিতাম, ফুল টাইমটাই ওদিকে দেওয়া হতো। আচ্ছা। গরুর মাংস না মুরগি? মুরগি। ও, চিকেন লাভার? চিকেন নাকি লাভার বলতে এটা না, এটা বডি আমাদের বডি বিল্ডিং এর বিল্ডিং জন্য? এর এটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, আচ্ছা, মানে এটা মোবাইল না লাগবে। মিরর? মিরর। মাসল ইজ লাইফ, এটা কি সত্য? সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। হুম। তো তো সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি সবচেয়ে প্রয়োজন। বড়, হ্যাঁ। তো আসলে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে জি। এসেছি। আপনার কেমন লাগলো আমাদের টক উইথ নাহারে এসে? আমি খুবই ভালো লাগছে। আর আপনি আমাকে ইনভাইট করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হুম, আর আপনাদের চ্যানেলের জন্য অবশ্যই শুভকামনা রইল। হুম, আগামীতে আরো ভালো করেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তুলে ধরেন, এই হুম। কামনাই করি। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন। জি। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন।
দর্শকের বিষয়টা হলো আপনারা বাংলাদেশের আসলে আমরা রোগ ব্যাধির উপরে অনেকটাই আতঙ্কিত থাকি। তো যদি সুস্থতা নিজেকে রাখতে হয়, অবশ্যই আপনারা জিমমুখী হবেন। নিজের শারীরিক একটা থাকবেন, এক্সারসাইজে থাকবেন। তাহলে দেখবেন যে আপনার লাইফের 70% রোগ ওখানেই সব হুম। ঠিক হয়ে যাচ্ছে। হুম। আর ওষুধ থেকে দূরে রাখতে জিমের উপর আর কোনো কিছু নাই। রাইট। তো চেষ্টা করবেন যে জিমে যাওয়ার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবারও জি, নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।